স্বাগত। আজকের বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। সপ্তাহ জুড়েই বিভিন্ন চ্যানেলে চলছে ঈদের বিশেষ আয়োজন। প্রচারিত হচ্ছে নানা ধরনের নাটক, একক, ধারাবাহিক মিলিয়ে কেমন চলছে ঈদ নাটকের উৎসব। এসব নিয়ে আজকের আলোচনা ঈদ নাটকের সাপ্তাহন। কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন নির্মাতা সুমন আনোয়ার, আছেন নাট্যকার ও নির্মাতা মাসুদ সেজান এবং নির্মাতা ওয়াহিদ তারেক। স্বাগত আপনাদের। সুমন আনোয়ার, জানতে চাই যে ঈদ কেমন গেল আপনার এবং নাটকের? নাটকের ঈদ ভালো যাচ্ছে সম্ভবত। এখনো তো ঈদ আয়োজন শেষ হয়নি। 7 দিন 8 দিন ব্যাপী আমাদের টেলিভিশন ঈদ চলতে থাকে। তো আমরা বেসিক্যালি যেটা করতে পেরেছি, আমার কাছে মনে হয় যে ঈদ আয়োজনের নাটকের যেই ক্যারেক্টার আমাদের টেলিভিশনের, সেইটাকে একটা জায়গা থেকে আমরা দাঁড় করাইতে পেরেছি গত লম্বা সময় টেলিভিশনে কাজ করে। আপনি ঈদ কেন্দ্রিক আমাদের যে ফেস্টিভ্যাল, এই ফেস্টিভ্যালকে কেন্দ্র করে আমাদের যত ফিকশন নাটক যা বলছি আমরা, সেইটার কিন্তু একটা অডিয়েন্স একটা তৈরি হয়ে গেছে এবং সব ধরনের নাটক ফিকশন কিন্তু এখানে হচ্ছে এবং অডিয়েন্স এটার সাথে মার্চ করছে। খালি শুধু একটাই মুশকিল বিড়ম্বনা যেখানে দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে বিজ্ঞাপন। এবং বিজ্ঞাপনের পাশাপাশি পেছনে আরো অনেক ঘটনা রয়ে গেছে, সেগুলো হয়তো মাসুদ সেজান এবং ওয়াহিদ তারেক বলবে। বিজ্ঞাপনের পাশাপাশি আমাদের যে এই নাটকটা আমরা টেলিভিশনে উপস্থাপন করছি, সেইটা আসলে প্রপার ফিকশনটা হয়ে ওঠার জন্য যেই পরিমাণ বাজেট এবং লজিস্টিক সাপোর্ট দরকার, সেইটা আমরা সব ফিকশনের বেলায় ঠিকঠাক পাচ্ছি না। এবং এইটা নিয়ে আমরা নির্মাতারা বেশ লম্বা সময় ধরে যুদ্ধ করে যাচ্ছি এবং এই যুদ্ধ চলছে। তো এই চলমান যুদ্ধের মধ্য দিয়ে ঈদটা ভালোই যাচ্ছে বোধ করছি। এবার ঈদের বেশ কিছু আগে থেকেই ঈদ নাটক নিয়ে নানান ধরনের প্রস্তুতির বিষয়গুলি গণমাধ্যমে এসেছে। অনেকগুলি ব্র্যান্ডিংয়ের ব্যাপারও আমরা দেখেছি। সেটি কতটুকু সহায়ক হয়েছে বলে মনে করছেন? সেইটা একটা দিক থেকে সহায়ক, দর্শকের পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমি বলি, যখনই আসলে নাটকটাকে একটা ব্র্যান্ডিং এর মোড়কে নিয়ে আসা হচ্ছে, তখন সেটা ব্রেক ফ্রি হয়ে যাচ্ছে এবং সেইটার লজিস্টিক সাপোর্টটা অনেক বড় আকারে হচ্ছে অন্য নাটকের তুলনায়। সেক্ষেত্রে হচ্ছে কি, একটা নাটককে আপনি ঠিকঠাক ভাবে প্রেজেন্ট করছেন ব্রেক ফ্রি, কিন্তু সেই বিজ্ঞাপনগুলো অন্য নাটকে চূড়ান্ত আকারে ব্রেকের কারণ হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু ওভারঅলি এই যে ব্র্যান্ডিং এর বিষয়গুলোতে নাটকের কন্টেন্টের জায়গায় এক ধরনের ফোকাস অডিয়েন্স এবং টেলিভিশন সহ তৃতীয় মধ্যসত্ত্বা যে ভোগী যারা এখানে এক্সিস্ট করছে, তাদের এক ধরনের ফোকাস তৈরি হয়েছে আমার কাছে মনে হয়। অবশ্যই। এবং এবছর নাটকের ব্যাপারে আগ্রহ, আমি যদি তুলনামূলকভাবে, আমাদের কোনো গবেষণা নেই কিন্তু আলোচনাটা অনেক বেশি পাওয়া যাচ্ছে, সেটা থেকে বোঝা যায় যে নাটকের ব্যাপারে আগ্রহ, নাটক দেখা, এটি হচ্ছে নাটক সংশ্লিষ্ট হোল কমিউনিটি, মানে গত লম্বা সময় ধরে বাংলাদেশের টেলিভিশন নাটকের মান এবং দর্শক, এই দুইটা বিষয় নিয়ে মুখে মুখে অনেক ধরনের কথা চলছিল, কিন্তু কোনো প্রায়োগিক দিকের জায়গায় তারা আসেনি। যেটা এই ঈদে একটু করে হলেও ট্রাই হয়েছে, সেইটা আসলে যতটা বেশি টেলিভিশন এন্ড থেকে হলে আমার ধারণা যে ভালো হতো। সেই জায়গাটা টেলিভিশন যদি আরেকটু তার মতো করে তার স্ক্রিনের প্রতি আরেকটু দায়িত্বশীল হয়, তার দর্শকের প্রতি আরেকটু বেশি দায়িত্বশীল হয় এবং নিজের স্ক্রিনটাকে নিজেই বেশি সাজাতে স্বাচ্ছন্দ্য বোধ করে, অন্য কেউ এসে তার স্ক্রিনটা সাজিয়ে দিল, এরকম না হয়, তখন আসলে টেলিভিশনের ফিকশনের চেহারা আসলে অবশ্যই চেঞ্জ হবে। এই বিষয়টা অবশ্য পরে আরেকটু জানতে চাইবো, কারণ আমরা যে আলোচনার কথা বলছি সেটি আসলে নির্মাতা, বিজ্ঞাপনদাতা তাদের পক্ষ থেকে, কিন্তু টেলিভিশন তার স্ক্রিন কিভাবে সাজাচ্ছে সেইটি নিয়ে বিজ্ঞাপন আছে, কিন্তু আলোচনাটা যে কিভাবে প্রত্যেকটা টেলিভিশনই নিজেকে বিশিষ্ট করে তুলছে, আলাদা করে তুলছে, সেইখানে আমার মনে হয় আপনার অবজারভেশনের সেটি নিয়ে আরো কথা বলার, তার খবর নেই আর কি, সেগুলি নিয়ে আমরা আরেকটু কথা আপনার কাছ থেকে পরে জানবো। মাসুদ সেজান, বাংলা একাডেমি ঈদকে হ্রস্ব করছে, টেলিভিশনগুলো দীর্ঘ করছে। দীর্ঘ ঈদের এই বছরের যে চিত্রটি, সেটি আপনি কিভাবে দেখছেন? না, বানানের বিতর্কটা তো অন্য বিতর্ক। এখন বানানের সঙ্গে আমাদের যে ঈদ বিনোদন যে প্রসঙ্গটা নিয়ে আমরা কথা বলতে চাই, সেটার কোনো মানে সম্পর্ক ওই অর্থে নেই। এটা বাংলা একাডেমির যে সিদ্ধান্ত নেই যে ঈদ আমাদের হ্রস্ব ঈদে লিখতে হবে, এবং সেটা অনেক বানানিয়ে কারেকশন হয়েছে, এটা হয়তো আপাত দৃষ্টিতে আমাদের একটু ধাক্কা লাগছে,
এখন এই ধাক্কাটা হয়তো 2 বছর পর আর লাগবে না। দেখ, আমরা ওখানে যেতে চাই না, অন্তত আমি দুটো প্রতিষ্ঠানের বিপরীতমুখী অবস্থান একটু অন্যভাবে বলার চেষ্টা করলাম, কারণ ঈদ কিন্তু বাড়ছেই। একটা সময় 3 দিন ছিল, এখন 7 দিন, 8 দিন, 10 দিনে চলে যাচ্ছে, ফলে ঈদ দীর্ঘ হচ্ছে এখানে। এখন ঈদ যত দীর্ঘ হচ্ছে, আসলে ঈদ দীর্ঘ করাটা, ঈদ দীর্ঘ হওয়াটা আসলে এক ধরনের বাণিজ্যিক একটা মানে মহড়া। হ্যাঁ, আমাদের এই যে মানে সুমন যেটা দিয়ে শুরু করলো, যে আমরা এই যে কাজগুলো হচ্ছে, এবং নাটকের যে কোনো বিকল্প নেই এখন পর্যন্ত বাংলাদেশের মানুষের ঈদের মানে প্রধান আকর্ষণটাই নাটক। তা না হলে তো এত চ্যানেলে এত নাটক প্রচার হওয়ার কোনো কথা না। আরও অনেকভাবেই বিনোদিত করা যেত মানুষকে। নাটককেই কেন সবাই বেছে নিচ্ছে? তার মানে দর্শক কিন্তু নাটক দেখছে। এখন আমরা দর্শককে নাটক দেখাতে পারছি না কিংবা দেখাচ্ছি না, সেটা তো অন্য সমস্যা। এখন দুইটাকে এক করে আমরা আলোচনা করতে গেলে একটু সমস্যা হবে। আমরা আমাদের যে প্রাণের জায়গা থেকে, ভালোবাসার জায়গা থেকে, দরদের জায়গা থেকে নাটকটা বানাচ্ছি, মানে নির্মাতারা কিংবা অভিনয় শিল্পীরা মানে অভিনয় করছেন, সেই জায়গাটা যখন আমরা স্ক্রিনে দেখছি সেটা থাকে না, তখন আমরা মানে হতাশ হয়ে পড়ছি, আমরা মানে বিরক্ত হচ্ছি। কিংবা সবচেয়ে বড় কথা যে যাদের জন্য কাজটা করা, আমাদের দর্শক, এখন দর্শক কিভাবে নিচ্ছে বিষয়টাকে, সেটা আমরা কেউ মানে আমলে আনছি না। এখন এরকম কোনো ক্রাইটেরিয়া নেই যে দর্শকের মানে মতামতটা নেওয়া যায়, যে ইউটিউবে আমরা সার্চ দিলে কত ভিউয়ার্স সেখানে আমরা পাই। যেহেতু চ্যানেলে সেরকম কোনো সিস্টেম নাই, এখন চ্যানেলগুলো মানে স্বেচ্ছাচারী হয়ে ওঠাটা কিন্তু তাদের জন্য খুব সহজ। মানে আমরা যেভাবে দেখাবো সেভাবেই দেখবে দর্শক, তাদের এটা ধারণা, কিন্তু ধারণাটা ভুল ধারণা। দর্শক বিরক্ত হচ্ছে। এখন দর্শকের সাথে এক ধরনের প্রতারণাও করা হচ্ছে। সেটা নিয়ে চ্যানেলের কোনো বিকার নেই, কোনো বিকার নেই। প্রতারণা কীরকম? দর্শক তো পে করে নাটকটা দেখছে, তার মানে লাইনের জন্য তাকে প্রতি মাসে 300 টাকা 400 টাকা ফি দিতে হয়। টেলিভিশন তো কেউ মাগনা দেখে না, ফি দিয়ে দেখতে হচ্ছে কিন্তু আমাদের। কিংবা টেলিভিশন যখন ঘরে কিনছি তখন সে কিন্তু ভ্যাট দিতে হচ্ছে আমাকে। তো সব কিছু করার পরে দর্শক তো বিনোদিত হতে চায়, এবং দর্শকের বিনোদনটা আসলে আমরা মাথায় রাখছি না। এটা চ্যানেল কর্তৃপক্ষ মানে প্রধানত দায়ী আমি বলবো। তার কারণ বিজ্ঞাপন এজেন্সিগুলোকে আমি দায়ী মানে সেকেন্ড স্টেপে দেব। তো চ্যানেলগুলোর যদি সেই গার্ডটা থাকতো যে আমার চ্যানেলে, এবং একটা ক্রাইটেরিয়া থাকা খুব দরকার, একটা জবাবদিহিতা থাকা খুব দরকার, এটা সরকারের সঙ্গে হোক মানে চ্যানেল কর্তৃপক্ষের, যে একটি 1 ঘন্টা নাটকে কিংবা একটি 30 মিনিটের নাটকে কত মিনিট বিজ্ঞাপন দেওয়া যাবে, কোনো জবাবদিহিতার জায়গা নেই। এখন এই জবাবদিহিতার জায়গা যতদিন পর্যন্ত তৈরি না হবে ততদিন পর্যন্ত কিন্তু এই স্বেচ্ছাচারিতা চলবে। এখন 1 ঘন্টা নাটক নেওয়া হয়, আগে নেওয়া হতো মানে 50 মিনিট, এখন বলা হচ্ছে 40 মিনিট। এখন একটা চ্যানেল থেকে আমাকে বলেছে ভাই 38 হলে ভালো হয়, 38 মিনিট। হ্যাঁ, এবং সেটা মানে দেখানোর যে মানে প্রক্রিয়াটা, যে টাইটেলটা গেল, টাইটেল যাওয়ার সঙ্গে সঙ্গে একটা বিজ্ঞাপন শুরু হলো। এখন একজন দর্শক এটি নাটক দেখতে বসবে, হয়তো সে পত্রিকার মাধ্যমে জেনেছে কিংবা টেলিভিশনে মানে প্রমোশনালের মাধ্যমে জেনেছে, কিংবা যেভাবেই জানুক এই নাটকটা দর্শক দেখবে। একটা মানসিক প্রিপারেশন নিয়ে তো সে বসবে নাটকটা দেখতে। এখন মানে প্রথম টাইটেলটা গেল, একটা দৃশ্যের একটা মুখ আসলো আর বিজ্ঞাপন শুরু হয়ে যাবে, এটা কোনো লজিক্যাল কথা না আসলে। দর্শককে গল্পের মধ্যে নিয়ে যাওয়ারও একটা প্রক্রিয়া আছে, এবং সেটা আসলে এক ধরনের, এটা মানে আমি বলবো যে ঈদকে কেন্দ্র করে একটা রমরমা মানে বাণিজ্য চলছে আসলে। যে চ্যানেলগুলোর বাণিজ্য হচ্ছে যে কত বিজ্ঞাপন তারা এখানে ঢোকাতে পারবে, এবং বিজ্ঞাপন ঢোকালে তো শুধু দর্শক দেখবে না, নাটকের সান্ত্বনা দেওয়া যে নাটক আছে, নাটকটা হয়ে গেছে আসলে মানে উল্টাটা হয়ে গেছে আসলে। মানে নাটকটা আমরা দেখাবো, নাটকের কারণে মানুষ বিজ্ঞাপনটা দেখবে, উল্টাটা হয়ে গেছে। যে আগে চ্যানেলের মানে বিজনেস করতে হবে, তাদের প্রচুর বিজ্ঞাপন দরকার। আমি এখানে একটা লজিক মানে কিছু মানে বুঝি না, যে এটা আমি জানি না, ওটা হয়তো অনেক মানে 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 ইকোনমিক্সের ব্যাপার হয়তো, যে সবগুলো চ্যানেল মিলে, এবং আমি দু একটা চ্যানেল কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে আমার, তারা বলে ভাই চ্যানেলের মানে মানে বিজ্ঞাপনের রেট তো কম, এখন যদি আমরা বেশি বিজ্ঞাপন না নিই তাহলে তো আমরা মানে পোষাইতে পারবো না, তো রেটটা বাড়ানো যাচ্ছে না কেন? সবগুলো চ্যানেল কর্তৃপক্ষ মিলে একসাথে হতে পারছে না কেন? যে একটা পার মিনিট যে বিজ্ঞাপনের রেট, সেই রেটটা যদি বাড়িয়ে দিত তাহলে বিজ্ঞাপনের চাপটা কিন্তু কমতো, বা এটা একটা স্ট্যান্ডার্ড থাকা উচিত ছিল, স্ট্যান্ডার্ড থাকা দরকার ছিল। এইটা আসলে জানি না আমি কোথা থেকে কি হচ্ছে, তবে খুব মানে সুখবর না ব্যাপারটা। অবশ্যই, কারণ শেষ পর্যন্ত আমাদের সুখবর যে না, তার তো প্রমাণ পাওয়া যায় যে আমরা বাংলাদেশি চ্যানেলগুলি টোটাল ভিউয়ারশিপের খুব অল্প অংশই
দখল করতে পারছি। ফলে সেইখানে বিজ্ঞাপন একটা বড় বাধা, এবং এই বাধার কারণে যদি আমার ভিউয়ারশিপ আরো কমতে থাকে তাহলে একটা সময় তো বিজ্ঞাপনদাতারাও কম দামেও বিজ্ঞাপন দেওয়ার আগ্রহ হারিয়ে ফেলবে, কারণ তাদের তো আসলে শেষ পর্যন্ত তার ভোক্তার কাছে পৌঁছানো প্রয়োজন হবে। সেই দিকগুলি, হ্যাঁ, সেটা আমার মনে হয় যে সেই দিকগুলি বিবেচনায় আনা দরকার। এটা শুধুমাত্র নাট্য নির্মাতারা, কন্টেন্ট হিসেবে নাটক যেহেতু সবচেয়ে জনপ্রিয়, সবচেয়ে বেশি নাটক বাংলাদেশে তৈরি হয়, দেখানো হয়, সেই জন্য নাটকের উপরে দায়টা আসে অনেক বেশি। কিন্তু একই সঙ্গে প্রতিষ্ঠান হিসেবে যারা এটি দেখাচ্ছে, অর্থাৎ টেলিভিশন কর্তৃপক্ষ এবং বাংলাদেশের সম্প্রচার নিয়ে যারা কাজ করছেন, এমনকি সরকার, তাদেরও এই বিষয়টার ব্যাপারে কোনো ধরনের আলোচনা আমরা আসলে দেখি না, যে কোথায় গিয়ে এই জিনিসটা থামবে। কারণ শেষ পর্যন্ত কিন্তু আমাদের কন্টেন্ট মানে তো আমাদেরই কন্টেন্ট, এটা যত বেশি আমাদের মানুষের কাছে পৌঁছাবে সেটা ততই ভালো। আমরা জানি যে একটা নীতিমালা আছে, যে সম্প্রচার নীতিমালা, ব্রডকাস্ট পলিসি, সেই পলিসি কিন্তু শুধুমাত্র বাংলাদেশ থেকে যেই কন্টেন্ট জেনারেট হচ্ছে সেটার ব্যাপারে প্রযোজ্য, বাংলাদেশের বাইরে যে কন্টেন্ট জেনারেট হচ্ছে সেটা। ফলে তখন সরকারও যদি ওই পলিসির আলোকেও কাজ করতে চায়, তাহলে বাংলাদেশের কন্টেন্ট যাতে বেশি মাত্রায় মানুষের কাছে পৌঁছায় সেটা তার স্বার্থের মধ্যেও থাকে বা থাকা উচিত। সময়ে সময়ে সরকারও কিন্তু তার প্রেস নোট এবং অন্যান্য যেগুলি মানুষের কাছে তারা জানাতে চায় সেটা বাংলাদেশি মিডিয়া ব্যবহার করে। ফলে আমরা দেখছি যে এখানে তাদেরও স্বার্থ আছে এবং মানুষেরও স্বার্থ আছে, এই বিষয়গুলি আলোচনায় আসার দরকার। ওয়াহিদ তারেক, আমরা একটু ভিন্ন প্রসঙ্গে ছিলাম, আবার যদি একটু নাটকের প্রসঙ্গে ফিরে আসি, ঈদের নাটক এবারের কাজগুলি সম্পর্কে যদি একটু জানান। এইবারের ঈদটা আমার কাছে মনে হয়েছে আর কি যে আমাদের দেশে গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ঈদ আমাদের টেলিভিশনের জন্য। কারণ আমরা মোরালেস কোনো একটা নতুন শুরু বা একটা ক্রান্তিকালের মধ্যে আছি বলে আমার মনে হচ্ছে। এইবার আয়নাবাজি অরিজিনাল সিরিজ বলি, ছবিয়াল ইউনিয়ন বলি, আরো বেশ কিছু ব্র্যান্ডেড সৌরভের গল্প, কন্টেন্ট ইত্যাদি ইত্যাদি। সো একটা জিনিস দেখেন, গত বছরের আগ বছর পর্যন্ত বা গত বছর পর্যন্ত আমরা মোস্টলি কমেডি নাটকের একটা প্রাধান্য দেখেছি কিনা আমাদের টেলিভিশনে, বা মোরালেস গত 4-5 বছর একই ধরনের কন্টেন্টকেই দেখছি আমরা টেলিভিশনে। এইবার যেটা হয়েছে, মিডল ক্লাসের প্রেম বা শুধুমাত্র গ্রামের কমেডি বা শহরের কমেডির বাইরে নানা ধরনের গল্প কিন্তু আমরা দেখতে পাচ্ছি এইবার। সো ব্র্যান্ডেড কন্টেন্ট হওয়ার কারণে এগুলোর বাজেটও বেশি, মেকিংও একটু বেটার, এবং এগুলোর পেছনে যেহেতু একজন প্রপার এক্সিকিউটিভ প্রডিউসার সাধারণত কাজ করেন, ফলে হয় কি একটু ডিজাইনড হয় জিনিসটা, যে গল্প বাছাই থেকে নির্মাতা বাছাই এবং পারফর্মার বাছাই, এবং এমনকি অনেক সময় নির্মাতাদেরকে ওই সুবিধা এবং ওই সাপোর্টটা দেয়া, যে ওর গল্পটা বলার জন্য যত বেশি বাজেট দরকার ইত্যাদি। সো ফলে যেটা হয়েছে যে এইবার ঈদে আমরা বেশ কিছু ভালো প্রোডাকশন কিন্তু পেয়ে গেলাম, এবং আপনি দেখছেন যে আসলে সবকিছুরই তো ফাইনালি তো এটা ব্যবসা সেজন ভাই, তাই না? সো টেলিভিশনও ব্যবসা করবে, বিজ্ঞাপনদাতারাও ব্যবসা করবে, এবং না হ্যাঁ, এটা এইভাবেই শুরু হয়, এবং একসময় এক ধরনের একটা থিতু হয় আর কি জিনিসটা। প্রথমে তো যে কোনো কিছু শুরু হয় খুব অ্যাব্রাপ্টলি। সো যেটা ঘটে গেছে, এই ভালো, এবং যেহেতু সবকিছুরই আসলে প্রমোশন দরকার, এতদিন পর্যন্ত আমরা দেখেছি যে একটা টেলিভিশন তার স্ক্রিনের প্রমোশন শুধু তার নিজের স্ক্রিনেই করছে। এখন আমরা কিন্তু নানা মিডিয়ামে ওই টেলিভিশন স্ক্রিনিং এর প্রমোশন দেখছি। ফলে আপনি যে বলছিলেন না যে এইবার কিন্তু দর্শক অনেক বেশি নাটক নিয়ে আলাপ আলোচনা শুরু হয়েছে অনেক আগে থেকে, এটা একটা ঘটনা। আরেকটা জিনিস আমার মনে হয় যে সাজান ভাই যেটা অ্যাড্রেস করতেছিলেন, খুবই বড় ইস্যু, সেটা হচ্ছে আসলে এত বেশি বিজ্ঞাপন। দুইটা কারণে এই বিজ্ঞাপনের জ্বালা আমাদের আরো কিছুদিন সহ্য করতে হবে। যতদিন আসলে ডিজিটাল সেটটপ বক্স না আসবে পুরো দেশে, ততদিন আসলে আমার হাতে বা বিজ্ঞাপন দাতাদের হাতে কোনো ডাটা নাই কোন প্রোগ্রামটা দর্শক দেখছে, কোন প্রোগ্রামটা দেখছে না। ফলে বিজ্ঞাপন দাতা কিন্তু অ্যানমাস বিজ্ঞাপন দিচ্ছেন, এবং প্রাতিষ্ঠানিকভাবে এটা নিয়ন্ত্রণ করা সম্ভব না। সেজন্য যেটা বলছিল যে তারা, মানে আমরা দর্শকরা মাসে 300-400 টাকা দিয়ে দেখি, কিন্তু সেটার কোনো ভাগ কিন্তু প্রতিষ্ঠান হিসেবে টেলিভিশন চ্যানেল পাচ্ছে না। আরেকটা ইস্যু যেটা মনে হয়, দেখেন মানে শিফটও কিন্তু আছে। আমরা যে বলছি যে শুধু বিজ্ঞাপন বিজ্ঞাপন, আসলে বিজ্ঞাপন বেশি হবে কি কম হবে এটা আসলে টেলিভিশন চ্যানেলের চেয়েও বেশি ডিপেন্ড করে আসলে বিজ্ঞাপন দাতার উপর। বিজ্ঞাপন দাতারা কিন্তু বুঝতে পারছেন যে আসলে টানা 20 মিনিটের বিজ্ঞাপন ওয়ার্ক করে না, ফলে কিন্তু ওনারা ব্র্যান্ডেড কন্টেন্ট ক্রিয়েট করছেন, যেখানে ওরা বলছে যে আমি 3 মিনিটের বেশি বিজ্ঞাপন দিব না। সো এইটা একটা নতুন মডিউল বা মডেল আসলো কিন্তু, এবং আমি নিশ্চিত যে বিজ্ঞাপন দাতারা এটা থেকে ওর ফলো পাচ্ছেন। সো দুইটা ধারাই এখন চলছে,
কোনো একদিকে যাবে যাবে, কিন্তু নতুন গল্প পেলাম, নতুন একটা বিজনেস মডেল পেলাম, এটা একটা বড় দিক এবার ঈদের। অবশ্যই, এবং আমার মনে হয় যে এই থেকে একটা নতুন যাত্রাও শুরু হবে যে কিভাবে, কারণ বিজ্ঞাপনদাতার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। তারা যদি মনে করে যে 3 মিনিট 20 মিনিটের চেয়ে বেশি ইফেক্টিভ, তাহলে হয়তো আমাদের অনেকের সমস্যারই সমাধান হবে, কারণ তারা তখন 20 মিনিটের টাকাই 3 মিনিটে কেনার জন্য প্রস্তুত থাকবে, কারণ তাদের তো শেষ পর্যন্ত ওই হিসাবটা করতে হয়। এবং এক্সপেরিমেন্ট ওনারা গত 2-3 বছর ধরে আসলে করছেন, এবং সম্ভবত পজিটিভ রেজাল্টই পাচ্ছেন। কিন্তু এইটা শুধুমাত্র বিজ্ঞাপন দাতারাই ঠিক করে দিবে, টেলিভিশনকে তার জায়গা থেকে তার মতো তার গার্ডসটা নিয়ে তার পলিসি তার ডিজাইন করতে হবে। অবশ্যই সবাইকে এগিয়ে আসতে হবে, সবারই কন্ট্রিবিউশনের মাধ্যমেই আসলে এই জিনিসটা একটা জায়গায়, একটা স্ট্রাকচার জায়গায় আসা যাবে। কিন্তু ওয়াহিদ তারেক যেটি বলছিলেন যে আসলে তো প্রথমে শুরুটা এরকমই হয়, আমাদেরও শুরুটা হঠাৎ করে অনেক বড় হয়ে গেছে, এখন একটু গোছানোর ব্যাপার আছে, রিকনসিলিয়েশন কিভাবে হবে সেটা অবশ্য এইবারের ঈদটা আমাদের জন্য অনেকখানি আশার জায়গা দেখিয়েছে। আমরা একটা বিরতিতে যাব, ফিরে এসে জানতে চাইবো যে এই ঈদটার থেকে আসলে সামনে আমরা কিভাবে এগিয়ে যেতে পারি, এবং সেক্ষেত্রে প্রত্যেকেরই কন্ট্রিবিউশনটা, যেটা আমরা বললাম যে একসঙ্গে কিভাবে প্রত্যেকের মতামতটা এক জায়গায় এনে সামনের দিকে যাওয়া যায়, সে বিষয় নিয়ে আপনাদের মতামত জানবো। আজকে বাংলাদেশে নিচ্ছে একটা বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। সুমন আনোয়ার, যেটি জানতে চাইছিলাম যে যথেষ্ট সম্ভাবনা দেখা গিয়েছে এবারের নাটকে, কোন কোন নাটক বিশেষভাবে আলোচনায় আছে, আপনাদের সার্কেলেও কথা হচ্ছে? না, নাটকের নাম আমি মেনশন করতে চাই না, কারণ হচ্ছে যে কোন কোন নাটক আলোচনায় আছে, কার নাটকের কথা বললাম না আর কে মন খারাপ করলো, বা আলোচনাটা এখনো শেষ হয়ে যায়নি, কারণ 8ম দিন পর্যন্ত এই আলোচনাটা চলবে, এবং ঈদের অনুষ্ঠান 8ম দিনের পরে এটা একটা সাম আপ হবে যে আচ্ছা ঠিক আছে, এই 8 দিন ব্যাপী এই চ্যানেলগুলোতে এই প্রোগ্রামগুলো চললো, এর মধ্যে থেকে হয়তোবা এই নাটকগুলো আলোচনার মধ্যে আসছে, এই নাটকগুলো আলোচনায় আসে নাই। সেক্ষেত্রে আমি আগেই কিছু নাটকের নাম বলে পরে যাদের নাম বলতে পারলাম না তাদেরকে দুঃখ দিতে চাই না, আমি এরকম বলতে চাই, আপনার ওই যে আগের একটা কথার সূত্র ধরে যে মাসুদ বলতেছিল যে টেলিভিশন যারা অডিয়েন্স দেখছে টেলিভিশন, তারা তো একটা পে করছে, কিন্তু সেই রেভিনিউর মানে কোনো অংশই কিন্তু আসলে টেলিভিশনে এসে পৌঁছাচ্ছে না। এইটা কেবল অপারেটর টু টেলিভিশন, এই কানেকশনটা কিন্তু অনেক একটা জটিল জায়গায় এখনো রয়ে গেছে। তারেক বলতেছিল যে সেটটপ বক্স আসলে হয়তো বা ওইখানে প্রপার টিভিআরটা পাওয়া যাবে যে কি পরিমাণ অডিয়েন্স এই প্রোগ্রামটা দেখলো আর কি পরিমাণ অডিয়েন্স এটা দেখলো না, এবং সেখানে প্যারালালি কিন্তু আপনার অডিয়েন্সের টাকাটাও আপনি পাচ্ছেন, কিন্তু যে অডিয়েন্স যদি পে চ্যানেল হয়ে যায়, অডিয়েন্স আপনার টেলিভিশনটাই দেখবে, আপনার অনুষ্ঠানটাই দেখবে যে আমি এই অনুষ্ঠানটা দেখছি, এটা লাইক করছি, আর ওইটা দেখছি না, ওইটার জন্য আমি পে করছি না। তখন কিন্তু সরাসরি আপনি অডিয়েন্সের সাথে এক ধরনের দায়বদ্ধতার জায়গায় চলে আসছেন। আমি বলছি যে আনটিল এই জায়গাটায় না যাওয়া পর্যন্তও কিন্তু আপনার দায়বদ্ধতা আপনি টেলিভিশনের এন্ড থেকে, আপনার স্ক্রিনের প্রতি ভালোবাসার জায়গা থেকে আপনি ডেভেলপ করতে পারেন, কারণ মূল জায়গা তো আপনার কাছে। আপনি যদি চান যে আসলে আমার স্ক্রিনটা আমি এরকম করব, যতই বিজ্ঞাপনদাতারা আপনাকে ফোর্স করুক, আপনি যদি আসলে আপনার পজিশনে স্টিক থাকেন, ও হয়তো একটু নড়াইলো কিন্তু আপনি তো অনেকটাই থেকে গেলেন। কিন্তু যদি ডিজাইনটা ওই এসে আপনাকে করে দেয় যে তোমার ঈদের 8 দিন ব্যাপী অনুষ্ঠান, এইটা এরকম এরকম হবে, এইটা ব্রেক ফ্রি যাবে, এইখানে সিরিয়াল যাবে, এইখানে কনসার্ট হবে, এইটা হবে, এইটাকে অনেক বিজ্ঞাপন দিবে, এইটার বিজ্ঞাপন দিবে না, এরকম মনে হচ্ছে বাইরে থেকে আমাদের কাছে। কারণ টেলিভিশন তার মতো করে ডিজাইন আমাদের নির্মাতাদের কাছে বলতে পারছে না যে আচ্ছা মাসুদ সেজান অথবা ওয়াহিদ তারেক, সুমন আনোয়ার, আপনি আসেন, এই ডিজাইনের মধ্যে আপনি আমাকে একটা ফিকশন দেন। এরকম ভাবে কিন্তু টেলিভিশন আমার কাছে কন্টেন্ট চাইতে পারছে না। টেলিভিশন কন্টেন্ট চাইছে যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনি আপনার মতো একটা করে কন্টেন্ট দেন। ওর কোনো আস্কিং নাই, কিন্তু রিকোয়ারমেন্ট নাই আর কি, যে আপনি এই মোড়কে বা এই ডিজাইনের আওতায় আমাকে একটা কন্টেন্ট দেন। সেক্ষেত্রে আমার কাছে মনে হয় টেলিভিশনগুলি অবশ্যই এই পরিকল্পনাগুলি করছে না, তারাও একটা অসহায় জায়গা আছে। যদি বিকল্পটা আসে, এখনো পর্যন্ত কিন্তু একমাত্র রেভিনিউ সোর্স হচ্ছে আপনার বিজ্ঞাপন, এবং সেখানে আপনি দিন 24 ঘন্টার জায়গায় 48 ঘন্টা করতে পারছেন না। ফলে সেইখানে করতে পারলে হ্যাঁ, সেই ক্ষেত্রে হয়তো যদি আমরা যারা দর্শক দেখছেন তাদের কাছ থেকে কন্ট্রিবিউশন পাওয়া যায়, তাহলে এটা রেভিনিউ বলা যায় যে অনেক
অন্য বড় জায়গায়, সম্ভাবনায় হ্যাঁ, চলে যেতে পারে এবং বিশ্বের অন্যান্য জায়গায় ইতিমধ্যে এইভাবেই এটাই আসলে মূল টেলিভিশন source। চলছে। ফলে তখন টেলিভিশনগুলি তাদের গার্ডস দেখানোর সুযোগ পাবে। এখন কিন্তু সেই জায়গাটা আমার মনে হয় যে টেলিভিশনগুলি নাই। যত দ্রুত সেট টপ বক্স এবং এই প্রক্রিয়ার মধ্যে আমরা পে যেতে পারি, চ্যানেলের মধ্যে আমরা যেতে পারি। এই ক্ষেত্রে আরো একটি বিষয় আছে, সেটা হচ্ছে যে কন্টেন্ট যে ডেভেলপ করছি সেই কন্টেন্টের রেভিনিউ শেয়ারিংটা কিভাবে হচ্ছে, এটা সত্যটা কোথায় যাচ্ছে। আমরা জানি যে এখন ইউটিউব এবং অন্যান্য মাধ্যমেও হয়তো আয় করার সুযোগ আছে, সেগুলি নির্মাতারা কতটুকু পাচ্ছেন? না, নির্মাতারা আসলে পাচ্ছে, নির্মাতারা একটা নাটক তৈরি করে দিচ্ছে, সেটা কখনো টেলিভিশনের সাথে সরাসরি, কখনো থ্রু প্রডিউসার। তো ওই নাটকটা তৈরি করে দেওয়ার পরে টেলিভিশন ওইটা পুরোটাই আসলে তার সত্যের মধ্যে নিয়ে নিচ্ছে এবং সে তার মতো করে টেলিভিশনে বারবার সেটাকে অন এয়ার করছে। নির্মাতা, অভিনেতা, রাইটার এবং প্রডিউসার কেউই হয়তোবা অনেক সময় জানছে না, আর রেভিনিউ তো অনেক দূরের কথা। আর ইন্টেলেকচুয়াল রাইট বলে যেটা আসলে সারা পৃথিবীতে আছে, যে আপনি আপনার নিজস্ব যেই ইন্টেলেকচুয়াল প্রপার্টি ওইটার উপরে আপনার একটা রাইট থাকবে, সেটা যেই কিনে নিক বা আপনার মতো করে আপনার সেটাকে যখন টেলিকাস্ট করা হবে তখন কিন্তু আপনি সেখান থেকে একটা রেভিনিউ পাবেন। সেই এন্ডে কিন্তু আমাদের এখানে এখনো কাজ শুরু হয় নাই। এটা টেলিভিশন তার মতো করে পুরো প্রপার্টিটা ভোগ দখল করছে এবং তার মতো করে অন এয়ার করছে। হ্যাঁ, সেই জায়গাটা আসলে পরিবর্তন হলে হয়তো একটা মানে নির্মাতাদের দিক থেকে ভিন্নতা পাওয়া যেত। মাসুদ ভাই, একটু জানতে চাই যে কন্টেন্টের দিক থেকে আমরা এবছর যতটুকু দেখছি সেটা হচ্ছে বৈচিত্র্যের কথা অনেক শোনা যাচ্ছে, বৈচিত্র্য বেশ কিছু আছে। কারণ কিছুটা একঘেয়েমি কিন্তু গত কয়েক বছর আমরা দেখেছি, একই রকমের একটা টাইপের মধ্যে বাধা পড়ে যাচ্ছিল ঈদগুলি। সেইখান থেকে বেরিয়ে আসার প্রচেষ্টাটা আমার কাছে মনে হয়েছে এইবারে একটু লক্ষণীয় একটা বিষয়। পজিটিভ। এটার পেছনে আমি মানে আমার যেটুকু মানে ভেবেছি আমি বিষয়টা নিয়ে, যে গত কয়েকটা ঈদে মানে এবার একটা মানে আমূল পরিবর্তন এসেছে মানসিকতায় চ্যানেলগুলোর কিংবা মানে এজেন্সি যারাই করছে বিভিন্ন মোড়কে। যে একটা সময় ছিল যে বিশেষ কয়েকজন অভিনেতা অভিনেত্রীর উপর ভর করা, ওইটা এবার কমে গেছে। এবং আরেকটা মানে আশার ব্যাপার যেটাকে আমরা মানে ডিরেক্টরস মিডিয়া বলি, এইবার মানে প্রথমবার মানে ডিরেক্টরদের নামে, জি, এবং ডিরেক্টর কোন ডিরেক্টরের নাটক, হ্যাঁ, সেটা ইম্পর্টেন্ট হয়ে গেছে। এবং পাত্রপাত্রী বা নায়ক নায়িকার খুব একটা চাইতে মুখ্য না। অবশ্যই এইটি অবশ্যই হ্যাঁ, গুণগত পরিবর্তন আনার আনার জন্য জন্য একটা বড় হ্যাঁ, বড় বড় মাইল ফলক আমি এটা খুব দরকার ছিল এবং এই পরিবর্তনটা শুরু হয়েছে। এবং এটা যদি আরো সামনে আরো ভালোভাবে রান করে তাহলে আরো অনেকগুলো পরিবর্তন আমরা পাবো। একজন অভিনেতা কিংবা দুইজন অভিনেত্রীর উপরে ভর করে, এবং সবাই তা মানে এবং মানে এজেন্সিগুলোতে একটা চাপ ছিল এবং চ্যানেলগুলো থেকেও এক ধরনের চাপ ছিল, সেটা কমে গেছে এবারে। গত ঈদ থেকেই কমা শুরু করেছে, এবারে ঈদে আরো সেটা অনেকখানি কমে গেছে। কারণ আমরা দেখি 300 থেকে 500-র মতো নাটক এই সময় তৈরি হয়। আমাদের মানে যেই টাইপের কথা বলছি সেই টাইপের অভিনেতার সংখ্যা তো আর এত না। আর একটা টাইপের মধ্যে আবদ্ধ হয়ে থাকলে সেটা আসলে মনোটনি হয়ে যাবে। হ্যাঁ, মানে এটা থেকে এগিয়ে যাওয়া খুব কঠিন। আমরা জানি যে বাংলাদেশের নাটকের দর্শক অনেক আগের থেকেই তৈরি, বরং সেই দর্শককে আমরা ধরে রাখাটাই এখন আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সেই ক্ষেত্রে পুরো টিম ওয়ার্কের পরিস্থিতিটা কেমন? নাটক লেখা থেকে শুরু করে এটার পোস্ট প্রোডাকশন, প্রি প্রোডাকশন, এগুলির ব্যাপারে যথেষ্ট প্রস্তুত আমরা হচ্ছি কিনা? কারণ ইন্ডাস্ট্রি অনেক বড় হয়ে গেছে, সেই অনুযায়ী হ্যাঁ, যত বড় হচ্ছে, যতগুলো চ্যানেল এবং যত মানে মানে প্রোডাক্ট লাগছে আমাদের, সেই তুলনায় আসলে আমাদের প্রিপারেশনটা কম। সেই তুলনায় আমাদের আর্টিস্ট কম, মানে ডিরেক্টর বোধহয় কম না, ডিরেক্টর বোধহয় অনেক আছে কিন্তু আর্টিস্ট কম। হ্যাঁ, আর্টিস্ট কম, আমাদের টেকনিক্যাল যে অন্যান্য সাপোর্টগুলো সেটার কম, এবং জানাশোনা লোকের সংখ্যা কম, এবং প্রেমিকের সংখ্যা কম, মানে যারা প্রেম সহ কাজটা করবে। হ্যাঁ, এখন একটি কাজ আমি একটি নাটক বানাতে পারি, একটি নাটক বানিয়ে দিলে আমি টাকা পাবো, সেটা যদি আমার মুখ্য হয় সেটা এক ধরনের কাজ হবে। আর আমি কাজটা প্রেম নিয়ে করব, সুমন আনোয়ারের তো কোনো দরকার নেই সিলেটে গিয়ে মানে জঙ্গলের মধ্যে একটা টেলিফিল্মের শুটিং 10 দিন করা, তাই না? তো এটা তো প্রেম থেকে আসছে আসলে। এখন এইটা আসলে দুই রকমের ব্যাপার আছে এখানে। এবং এই যে এটা সবচেয়ে মানে ইম্পর্টেন্ট, যে এই যে এত কাজ যে হচ্ছে, সেই কাজের আসলে কোয়ালিটিটা কি, মানে ফাইনালি কি দাঁড়াচ্ছে। হ্যাঁ, একটা পরিবর্তন আসছে, একটা সব কিছু ঠিক আছে,
এবং চ্যানেলগুলো সেটাকে লালন করছে কিনা, যে একটা কোয়ালিটি কাজ তার দরকার কিনা, এটা বেশিরভাগ চ্যানেল এটা মানে ফলো করছে না, তারা কিছু মানে মনেও করছে না যে একটা তাদের নাটক দরকার। হ্যাঁ, এই মানসিকতার মধ্যে কিন্তু এখন আমরা আছি। এটা হয়তো আস্তে আস্তে আরও পরিবর্তন হবে এবং পে চ্যানেল না আসা পর্যন্ত আসলে ফাইনাল কোনো শেপ দাঁড়াবে না এটার। তার কারণ একটি চ্যানেলের কাছে কিংবা একটি এজেন্সির কাছে সুমন আনোয়ার, মাসুদ সেজান এর নাটক এবং আরেকটি একেবারে নতুন একটি ছেলে, তার নাটক একই। হ্যাঁ, মানে আমার নাটক লাগবে, আমার নাটক কিনতে হলে তাকে যে 2 টাকা বেশি দিতে হবে, এটা সে কেন দিবে? হ্যাঁ, তো 2 টাকা কম দিয়ে যার কাছ থেকে তার কাছ থেকে নিবে। তার কারণ এটা চ্যানেলের কোনো ইয়ে নাই, বাধ্যবাধকতা নেই। চ্যানেলকে দিলে চ্যানেল চালাতে বাধ্য। চ্যানেল 2 টাকা কম দিয়ে পেলেই তাদের জন্য ভালো, মানে বিজনেস জন্য ভালো, মানে বিজনেসটা ভালো। এখন শুধুমাত্র বিজনেসটা করব নাকি এখানে আমাদের দর্শকের প্রতি দায়বদ্ধতার জায়গাটাকে আমরা একটু মানে নজর দিব, সেই ব্যাপারটা খুব ইম্পর্ট্যান্ট। যে যদি দায়বদ্ধতা হয়, বিনোদন হয় ব্যাপারটা, এবং সেটা যদি গণমাধ্যমের ভূমিকার মধ্যে থাকে, যদি গণমাধ্যমের ভূমিকার মধ্যে পড়ে ব্যাপারটা। গণমাধ্যম বলতে তো আমি আগেও বলেছি যে শুধুই মানে ব্যবসা প্রতিষ্ঠান না, গণমাধ্যমের ব্যবসার পাশাপাশি আরও কিছু দায়িত্ব আছে দেশের প্রতি, জনগণের প্রতি, আমাদের কৃষ্টির প্রতি, কালচারের প্রতি। এখন কৃষ্টি কালচারের ব্যাপারটা বোধহয় এখানে খুব গৌণ হয়ে যাচ্ছে। যত কর্পোরেট মোড়ক এখানে ইন করছে, আমাদের কৃষ্টি কালচার, আমাদের ঐতিহ্য এবং আমাদের নাটকের শুরুটা কি, আমাদের মঞ্চ নাটকের কি অবস্থা, কিংবা আমাদের অরিজিনাল আমাদের মূল কালচারটা কি হওয়া উচিত, আমরা দর্শককে কি দিব, আমাদের নীতি নৈতিকতার জায়গাটা কি হবে, এই জায়গাগুলো বোধহয় ফিকে হয়ে যাচ্ছে। এখন এটা আসলে গণমাধ্যমের একটা দায়িত্বের মধ্যেই কিন্তু পড়ে। এখন একটা নাটক লিখে নিয়ে আসলো, মানে হাসির নাটক, ওকে ফাইন। এখন সেখানে কি কন্টেন্ট আছে, সেখানে কি মানে মেসেজ ক্যারি করছে দর্শকের জন্য কিংবা মানে সমাজের জন্য, সেটা কি ফল বই আনছে, এই ব্যাপারগুলো কম ভাবছি আমরা আসলে। সেই জন্য চ্যানেলে আগে টেলিভিশনের এন্ডের থেকে ফলো করার লোকই তো নাই। এটি খুবই গুরুত্বপূর্ণ জায়গা যে মানে ধরেন আমরা নিউজ চ্যানেল, আমাদের একটা যে কোনো কন্টেন্টের ক্ষেত্রে একটা এডিটোরিয়াল ডিসিশনের প্রয়োজন হয়, তাই তো? নাটকের ক্ষেত্রেও আমরা দেখেছি, এমনকি বিটিভিতে তো সবসময় প্রিভিউ কমিটি, খুবই স্ট্রং প্রিভিউ কমিটি, সেখানে যে আমার নাটক দিলেই সেটা তারা চালাবে সেরকম না। প্রচুর নাটক তারা আগেও রিজেক্ট করতো, এখনও রিজেক্ট করতো, যেটা খুব ভালো। এই জায়গাটিতে টেলিভিশনের আপনারা যারা কাজ করছেন, মাসুদ সেজান যেই প্রশ্নটি তুললেন যে আসলে যারা আমার প্রোডাক্টটা নিচ্ছে তারা ঠিকমতো আমাকে দেখছে কিনা, শুধু দামের বিষয়ই না, এইখানে কোয়ালিটির বিষয়টা, কারণ এটা যেহেতু বাইরে থেকে তৈরি হয়ে আসছে এবং সেটা খুবই ঠিক আছে, কি জিনিস আমি নিচ্ছি সেটা দেখার ব্যবস্থাটা ওয়াহিদ তারেক একটু জানতে চাই যে আপনাদের কাছে কি মনে হয় যে টেলিভিশনগুলি সেইটা ঠিকমতো দেখছে অথবা টেলিভিশনের আমি জানি না আপনার প্রশ্নটা আমি ঠিকঠাক বুঝতে পারছি কিনা, কিন্তু বেসিক্যালি টেলিভিশনের মূল সমস্যা আমার কাছে মনে হয় অতি উৎপাদন। আমাদের টেলিভিশন আসলে এত নাটকের দরকার নেই। আসলে টেলিভিশন গত এবং পৃথিবীর কোনো দেশে টেলিভিশন এত জিনিস প্রোডিউস করে না, আমাদের দেশে এত টেলিভিশনের দরকার নেই না, টেলিভিশনের দরকার আছে হয়তো। আপনার ইস্যুতে আসতেছি। টেলিভিশন হচ্ছে, আপনি যদি বিজনেস করতে বলেন, টেলিভিশন হচ্ছে পুরাটাই টাইমিং এর খেলা। আপনি কিভাবে আপনার প্রোগ্রামিংটা করবেন, ব্যাপারটা তাই তো। যেমন ধরেন সুমনের আজকে বাদাবন প্রচারিত হয়েছে দুপুরে, ওইটা রিটেলিকাস্ট হবে 4টায়, রাত ভোর 4টায়। হয়তো বিদেশের দর্শক একটা ইস্যু, কিন্তু সবচেয়ে বেশি দর্শক তো আমার দেশে। সো যারা দুপুরে এটা মিস করলো, ওরা কিন্তু ভোরবেলা এটা দেখা খুবই মুশকিল। পরশু এটা উঠে যাবে ইউটিউবে। সো টেলিভিশন যে কন্টেন্টটা এত টাকা দিয়ে প্রডিউস করলো, টেলিভিশনের লাভটা কি হলো? আসলে ও আরো কম জিনিস প্রডিউস করে টাইমিংটাকে যদি ও ঠিকঠাক ম্যানেজ করতে পারতো, আমার মনে হয় টেলিভিশন যে কন্টেন্ট প্রডিউস করতেছে ওর অ্যাসেটটার বেটার ব্যবহার হতো। এটার কিন্তু অন্য ইফেক্টও আছে। যেহেতু আমরা অতি উৎপাদন করি, আমি আজ এই ঈদের নাটকে আমি যেটা বানালাম, এটা আমি যদি খুব খারাপও বানাই, আমি নেক্সট ঈদে আবার কাজ পাবো, কারণ অনেক লাগে তো কন্টেন্ট। ফলে আমাকে প্রফেশনালি নিজেকে প্রমাণ করতে হয় না ডে আফটার ডে। আমি যাই বানাই, আমি পরের বছর আবার কাজ পাবো এবং প্রচুর কাজ, আরো অনেকে কাজ পাবে। ফলে অতি উৎপাদনের কিন্তু প্রেশারটা আছে। ফলে হচ্ছে কি, আমি সেজান ভাইয়ের ওই কথাতে আসি। আমি সেজান ভাইয়ের সাথে একটু দ্বিমত করতে চাই। আমরা আসলে অনেক দিন ধরে এই দায়িত্ববোধ, দেশের কৃষ্টি, প্রেম, এগুলো বলছি। আমাদের আসলে প্রফেশনাল হওয়ার টাইম আসছে।
টেলিভিশনে যেটা চলছে এটা আসলে প্যাশন এক্সপ্লয়টেশন। এই যে আমরা 5,000 লোক টেলিভিশনে কাজ করি, ইনসেইন আওয়ার্স কাজ করি, আমরা দিনে 18 ঘন্টা শুট করি, ঘুমাই না, খাইতে পাই না, ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর মতো, পকেটের 5 টাকা নিয়ে যাই না। এত যে 1,000 কোটি টাকার যে ইন্ডাস্ট্রি, এটা আসলে এক ধরনের মডার্ন ডে স্লেভারির মতো প্যাশন এক্সপ্লয়টেশন হচ্ছে। অবশ্যই ফলে আমাদের ওয়াহিদ ভালোবাসা তারেক, দেখানোর টাইম এটি নেই। খুব গুরুত্বপূর্ণ একটি জায়গায় আপনি এসেছেন। আমরা একটা বিরতির পরে এই জায়গাটায় আসবো এবং যে টার্মটি ইউজ করেছেন যে প্যাশন এক্সপ্লয়টেশন, খুবই পপুলার এখন ওয়েস্টে, খুব ব্যবহার হচ্ছে, কারণ এইটি অনেকেই এই সুযোগটা নিচ্ছেন। এবং আমাদের এখানকার চিত্রটা আমরা একটু আপনাদের কাছ থেকেই জানবো, যেখানে 18 ঘন্টা কাজের কোনো ধরনের কাঠামো নেই, সেরকম একটা অবস্থায় এত বড় ইন্ডাস্ট্রি চলতে পারে না। সেখানে আসলে সত্যিকার অর্থেই একটা রেগুলেটরি অথরিটি থাকার হয়তো প্রয়োজন আছে, যারা এই জিনিসগুলি দেখবে। সেগুলি আদৌ আছে কিনা সেটা নিয়ে একটু জানতে চাইবো, কারণ এই জিনিসটা খুব কম আলোচনা হয়। কারণ এটা সবার দিক থেকে, যারা যেই পর্যায়েই কাজ করছেন, যারা এখানে অভিনেতা অভিনেত্রী আছে, অন্যান্য কারিগরি সংশ্লিষ্ট, তাদের প্রত্যেকেরও কিন্তু দেখা যায় যে কোনো নিয়ম নীতি নাই সময়ের ব্যাপারে। আমরা একটা বিরতির পর এই বিষয়গুলি আপনাদের কাছ থেকে জানবো। আজকে বাংলাদেশের নিচ্ছেটা বিরতি। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। সুমন ভাই, এই তারেক ভাই যেটি বললেন সেটি খুবই গুরুত্বপূর্ণ। এটা আসলে নানান ক্ষেত্রেই আলোচনা হয়, কিন্তু আলোচনাটা খুব ডানা মেলে না, যে আসলেই আমাদের ভালোবাসা নাটকের প্রতি, শিল্পের প্রতি ভালোবাসা, সেইটা কেউ না কেউ এক্সপ্লয়েট করছে। সেটার একটা যদি প্রাতিষ্ঠানিকভাবে এটার বিরুদ্ধে না দাঁড়ানো যায়, তাহলে হয়তো এখান থেকে বের হয়ে আসা খুব কঠিন। অন্যান্য ক্ষেত্রে তাই হয়েছে, আমাদের সাংবাদিকতার ক্ষেত্রেও কিন্তু একটা ওয়েজ বোর্ড করতে হয়েছে, এবং সেই অনুযায়ী সেখানে অনেক কিছুই বলা আছে, এবং শ্রম আইন এবং অন্যান্য বিষয়েও তাই আছে। এই ক্ষেত্রে কি করণীয় আছে? কারণ ভালো কিছু করতে হলে কিন্তু এটা একটা মানে কাঠামোর মধ্যে নিয়ে আসা দরকার। ধরেন যে যেই অভিনেতা কাজ করছে, সে একটা সেটে ঢুকছে, মেকআপ নিচ্ছে, কাজ করছে, ওই সেটটা হয়তো ঢাকায় অথবা ঢাকার বাইরের সেটে যদি ও কাজ করতে থাকে, কোনো কারণে বাজেট স্বল্পতায় হয়তো ওই পরিচালকের আরো একদিন শুটিং করার স্কোপ নাই, কিন্তু কাজটাও শেষ হয়নি। সেই অভিনেতাকে রাত জেগে সেখানে, অভিনেতা শুধু না, পরিচালক সহ হোল ইউনিটকেই আসলে ওই কাজটা ওইখান থেকে নামায় নিয়ে আসতে হয়। এই যে নামায় নিয়ে আসার জন্য তারা ধরেন যে রাত 10টার পরেও রাত 2টা 3টা 4টা কখনো ভোর পর্যন্ত কাজ করছে, এইটাকে আসলে কখনো অ্যাড্রেস করা হচ্ছে না। এই যে মানুষগুলো রাত জেগে অমানসিক পরিশ্রম করছে, এইটার জন্য তাদের কোনো রকম কোনো বাড়তি পাওনা নেই। মানে 8 ঘন্টা না, আসলে 36 ঘন্টা সে শুরু করছে, শেষ হওয়া পর্যন্ত তার দিন। সেটা হয়তো কখনো ভোরবেলা গিয়ে শেষ হচ্ছে। সে ওই একটু আগেই তারেক বলছিল যে আরেকটা নাটকের সেটে প্রবেশ করবে একটু পরে, সে হয়তো বাড়ি ফিরেছে শুধুমাত্র তার কস্টিউমগুলো নেওয়ার জন্য। একটা ব্যাপার আমি বলি এখানে, যে ওয়ার্ল্ড ওয়াইড শ্রম আইন যেটা, যে 8 ঘন্টা কেন করা হয়েছে, তার মানে একটা ফিজিক্যালি আমি 8 ঘন্টা বেশি আসলে কাজটা পূর্ণ মনোযোগ দিয়ে করা পসিবল না। এখন আমাদের যেটা করতে হয় যে কখন ঢুকলাম, সকাল 9টার সময় ঢুকলাম, কখন বেরোবো। সৃজনশীল কাজের ক্ষেত্রে কিন্তু এই 8 ঘন্টাও না, এটা আরো কম হলে ভালো। কিন্তু আমি বলছি যে 8 ঘন্টা, মিনিমাম 8 ঘন্টার মধ্যেও যদি আমাদেরকে রাখা যেত, তাহলেও আসলে আমাদের অভিনেতা অভিনেত্রী সহ কলাকুশলী এবং ডিরেক্টর সহ প্রত্যেকে আসলে কাজটাকে অন্য জায়গায় নিয়ে যেতে পারতো। কিন্তু 12 ঘন্টার পরে যখন ওকে কাজটা করতে হচ্ছে, তখন সেই কাজটা সকালের সেই 8 ঘন্টার কাজের মতো কিন্তু হচ্ছে না। কিন্তু এখান থেকে বের হয়ে আসার পথ কি হতে পারে, বা আসলে কাদেরকে দায়িত্ব নিতে হবে? বাজেট, একমাত্র দায়িত্ব নিতে হবে বাজেটের এবং চ্যানেলগুলোকে। এখন চ্যানেলগুলো যেহেতু একই সঙ্গে ব্যবসা প্রতিষ্ঠান এবং একই সঙ্গে মিডিয়া, গণমাধ্যম, তাদের দায়িত্বটা অবশ্যই নিতে হবে। আর সবাইকে সহযোগিতা করতে হবে, আসলে যারা বিজ্ঞাপন দিচ্ছে তাদেরকেও সহযোগিতা করতে হবে। এখন তারা যদি মনে করে যে আমরা এখান থেকে বিজ্ঞাপন দিয়ে এখান থেকে প্রফিটটা নিয়ে চলে যাব, তাহলে হবে না। তাহলে শিল্পটাকে তো বাঁচিয়ে রাখতে হবে। অবশ্যই। যেমন ধরেন আমরা যদি দেখি, রেগুলেটরি অথরিটির তো নানান জায়গায়, আমি চাইলেই বাংলাদেশে তেলের দাম, গ্যাসের দাম, বিদ্যুতের দাম, এমনকি টেলিফোনের বিল কত হবে সেটা নির্ধারণ করতে পারি না। এটা ঠিক করা হয়।
কিন্তু আমরা দেখতেছি যে টেলিভিশন নাটক অনেক বড় ইন্ডাস্ট্রি হওয়া সত্ত্বেও এখানে কোনো ধরনের এটার মধ্যে কোনো বাধ্যবাধকতা নাই, কোনো রেঞ্জ নাই। আপনি 1 লাখ টাকাও একটা নাটক করতে পারেন, 10 লাখ টাকাও করতে পারেন। কোনো একটা জায়গায় আসলে নিম্ন সীমা বেঁধে দেওয়া খুব জরুরি। যখন আপনি এটা, আর এমন না যে 5টা নাটক হয়, বলা যায় যে প্রতিদিনই গড়ে বাংলাদেশে 10টার উপরে নাটক তৈরি হচ্ছে। এখন এটা আমার কাছে মনে হয় কি যে আপনি দেখেন আজকে আমাদের দেশে চ্যানেল কয়টা জানি না আমি, 30-এর উপরে, আমি জানি না। 30-এর উপরে। হ্যাঁ, তো এই প্রত্যেকটা চ্যানেল যার যার মতো করে যে আসলে এই চ্যানেলগুলো তৈরি হয়েছে, এইটা আসলে তারা কোন ধরনের অনুষ্ঠান প্রজেক্ট করবে সেই গবেষণাটা কি পর্যাপ্ত পরিমাণে তারা করে এসছে? না, আমার মনে হয় না। এই ক্ষেত্রে আমরা অন্তত দেখি না। হ্যাঁ, আজকে এখানে যারা অভিনয় করছে এই ইন্ডাস্ট্রিতে, এখানে কি কোনো ইনস্টিটিউট আছে? এখানে যে কারিগরি টিম কাজ করছে, এখানে কোনো ইনস্টিটিউট আছে? কোথাও থেকে সে পড়াশোনা করছে বা কোথাও থেকে সে অ্যাপ্রিসিয়েশন কোর্স অথবা মিনিমাম ডিপ্লোমা নিয়ে এসে দাঁড়াচ্ছে? আজকে আমাদের টেলিভিশন ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে আছে, ধরেন যে আমাদের গ্রুপ থিয়েটার ইন্ডাস্ট্রির একটা বড় অংশ এই প্যাকেজের শুরুর দিকটাতে টেলিভিশনের হালটা অবশ্যই, এবং যেটা ওই যে প্যাশন এক্সপ্লয়টেশন এবং সত্যিকার অর্থে ভালোবাসা, এই দুইটা জিনিস হচ্ছে এখানকার মূলধন। ছাড়া করা যেত না। এটার থেকে অবশ্যই বের করে নিয়ে আসা না গেলে পরে পরের প্রজন্ম হয়তো এটাতে আর একটা প্রফেশনাল শেপ পাবে না, হয়তো কিছুদিন থাকলো আবার চলে যাবে, এরকম একটা জায়গায় চলে যাওয়ার সম্ভাবনা আছে। আর একটা বিরতির সময় হয়েছে, বিরতির পর ফিরে আসছি আপনাদের আজকে বাংলাদেশের চ্যানেল। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। ওয়াহিদ তারেক, একটা আশার আলো আমরা দেখতে পাচ্ছি এবারের ঈদে, সেইটাকে যদি সত্যিকার অর্থেই আশাটা আমরা মানে সম্ভাবনাটা বাস্তবায়ন করতে চাই, তাহলে কোন দিকে যাওয়া দরকার, কি ধরনের পরিকল্পনা? আমি জানি না সেজান ভাই মাইন্ড করবেন কিনা, আমি ব্র্যান্ডেড কন্টেন্ট গুলো নিয়ে আর একটু আলাপ করি। যেটা ঘটছে আসলে ব্র্যান্ডেড কন্টেন্ট গুলোর ক্ষেত্রে, যে এটার পেছনে ডিরেক্টর ছাড়াও বা যারা রাইটার বা ইত্যাদি ছাড়া আরো 2-3 জন লোক থাকে চিন্তা ভাবনা করার জন্য এবং পুরো জিনিসটাকে অ্যাকোমোডেট করার জন্য। ওইটাই শোনো, আমি আসলে যেটা বলতে চাচ্ছিলাম, টেলিভিশন কিন্তু ডিরেক্টরস মিডিয়াম না, টেলিভিশন আমি মনে করি রাইটার্স মিডিয়াম। সো এই মুহূর্তে ব্র্যান্ডেড কন্টেন্টগুলোতে আমরা একটু করে এই চেষ্টাটা দেখছি যে রাইটারদেরকে নিয়ে আসা, যদিও ডিরেক্টরদের নামই প্রোপাগান্ডাটা বা পাবলিসিটিটা হয়েছে, এরপর আমরা দেখছি যে এটার পেছনে আইডিয়া তৈরি করা বা লেখার জন্য ওরা প্রপার রাইটার সার্চ করছে। আমাদের দেশে এই মুহূর্তে আমার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে রাইটারদের রেমুনারেশন বাড়ানো এবং রাইটারদেরকে পুরো প্রসেসটার ফোরফ্রন্টে নিয়ে আসা, এটা খুব জরুরি শো ক্রিয়েটর হিসাবে। এবং যাই বলি না কেন, আমার মনে হয় এটাই নেক্সট স্টেপ। অবশ্যই এটা আমিও মনে করি যে খুবই গুরুত্বপূর্ণ, কারণ মাসুদ সেজান, আমরা যখন বড় হয়েছি তখন কিন্তু টেলিভিশনের লেখকরা তারকা, সেই জায়গাটা এখন আমরা খুব একটা খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, সেটা তো সত্যি। এবং না, লেখা একটা নাটক নির্মাণ করতে হলে তো প্রথমে লিখতে হবে সেটা। এখন সেই লেখাতে যদি দুর্বলতা থাকে, সেটা যদি কিছু না হয়, তাহলে তো সেটা নির্মাণ করা সম্ভব না। মানে ওই জায়গাটাই আসলে আমাদের ভালো নাট্যকার যে নেই তা কিন্তু না। আমাদের দেশে ভালো নাট্যকার আছেন, সবই ঠিক আছে। আমাদের শুধুমাত্র সিস্টেমটাতে সমস্যা হয়ে গেছে, মানে আমাদের মানসিকতায় সমস্যা হয়ে গেছে। আমাদের ভালো নাট্যকারের লেখা আমরা সার্চ করছি কি, নিচ্ছি, আমরা তাদের কাছে যাচ্ছি কি, যাচ্ছি না, কিংবা সেটা কি ফিল করছি নেওয়া দরকার। আমরা সবাই মাংনা জিনিস পাইতে চাচ্ছি এখন। হয়তো এখানে একটা সমস্যা হতে পারে আপনাদের আলোচনা, সেটা হচ্ছে যে কন্টেন্টের ওনারশিপটা কার কাছে। যে তৈরি করছে সে বিক্রি করে দিলে তার কাছে থাকছে না, যিনি এটা প্রচার করছে শেষ পর্যন্ত যে ওনারশিপ পাচ্ছে তার আসলে যেহেতু সে মনে করতেছে এটা তো আমি বানাই নাই, ফলে সবকিছু মিলে এখানে একটা ওনারশিপ, এবং সেখানে হয়তো টেলিভিশন চ্যানেলগুলিকেই এই নেতৃত্বটা নিলে এক ধরনের তৈরি হতে পারে। মানে সেক্ষেত্রে ভালো নাট্যকারের কাছে যাওয়া, ভালো পরিচালকের কাছে যাওয়া, এই জিনিসগুলির চর্চা অনেক বাড়ে। না, এটা কে যাবে? চ্যানেল যেতে হবে তো। চ্যানেল যদি ফিল না করে আমার চ্যানেলে ভালো নাটক লাগবে, আমার চ্যানেলে ভালো নাট্যকার লাগবে, ভালো ডিরেক্টর লাগবে,
এটা যদি ফিল না করে তাহলে আপনি কিভাবে সমাধান করবেন সেটা? তবে আমরা মনে করি যে এই ফিলটা করতে হবে, কারণ করতে হবে। আসলেই কম্পিটিশন এখন ফিয়ার্স। এখানে কন্টেন্ট ছাড়া কম্পিটিশনে টিকে থাকার টিকে কোনো থাকা সম্ভব। বিকল্প এখনো পর্যন্ত আবিষ্কার হয়নি। যদি আমরা আবিষ্কার করতে পারি তাহলে তো ভালো। এবার আসলে স্ট্যান্ডার্ডটা এমন জায়গায় সেট করা হয়েছে বেশ কিছু প্রোডাকশনে, আমার মনে হয় সামনে সবাইকে এই ফাঁকে আসতে হবে। আসতে হবে। সুমন আনোয়ার, বিজ্ঞাপনের সঙ্গে কন্টেন্টের যেই সমস্যাটার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সেখান থেকে বের হয়ে আসার জন্য আপনাদের পরামর্শ কি? আমার পরামর্শ হচ্ছে যে আসলে আপনি যেই কন্টেন্টটা প্রচার করছেন তার প্রতি আপনার ভালোবাসা থাকতে হবে, বা সেটা শুধুমাত্র বাণিজ্যিকভাবেই প্রচার হচ্ছে কন্টেন্টের জায়গা থেকে, যে এই কন্টেন্ট আমি প্রচার করছি, এখানে কি পরিমাণ বিজ্ঞাপন স্ট্যান্ডার্ড অনুযায়ী যাওয়া উচিত, বা এই কন্টেন্টটাকে দর্শকের সাথে কানেক্ট থাকা অবস্থায় কি পরিমাণ বিজ্ঞাপন প্রচার করলে দর্শক এই কন্টেন্টটা ছেড়ে চলে যাবে না, বা এই কন্টেন্টটাকে আসলে যত্ন নেওয়া উচিত টেলিভিশন এন্ড থেকেই। কন্টেন্ট তো শুধুমাত্র রাইটার ডিরেক্টর অথবা আর্টিস্টদের না, টেলিভিশন এন্ড থেকেও তো তার একটা কন্টেন্টের ফলে এই জায়গাটা আমরা শেষ করব যে অবশ্যই টেলিভিশনগুলিকে কন্টেন্টের ব্যাপারে আরো বেশি আন্তরিক এবং পেশাদারিত্বের মধ্যে আসতে হবে, তাহলে হয়তো আমরা এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত আছেন। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হবে আগামী রোববার একই সময়ে। শুভরাত্রি।